যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়। স্বাগতম অন্য দৃষ্টিতে, যেখানে আমরা আলোচনা করব ফিলোসফি, সমাজ, জীবন এবং আমাদের আশেপাশে চলমান নানাবিধ ঘটনাবলী নিয়ে। প্রতি এপিসোডে আমরা বাস্তব জীবনের গল্প শোনাব, যা আমাদের সমাজ ও চিন্তার বিভিন্ন দিক তুলে ধরে। এই গল্পগুলি শুধুমাত্র শ্রবণের অভিজ্ঞতা নয়, এগুলি আমাদের মননশীলতা ও অন্তর্দৃষ্টিকে জাগ্রত করবে। আসুন আমাদের এই যাত্রায় আপনার চিন্তা ও অনুভূতির সঙ্গে যোগ দিন। অন্য দৃষ্টি, যেখানে প্রতিটি গল্প এক নতুন উদ্বোধন। স্বাগতম অন্য দৃষ্টি পডকাস্টে। আমি আহমেদ এবং আমার সাথে আছে আমি মির্জা। আজকে আমরা আমাদের মেইন এপিসোডে যাওয়ার আগে আমরা আমাদের লাস্ট এপিসোড নিয়ে কথা বলবো। তো আমাদের লাস্ট এপিসোডটা জানি কি ছিল, যে গ্যাপ হয়ে গেছে। আমাদের লাস্ট সাংবাদিকতা এপিসোড নিয়ে, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া সাংবাদিকতা নিয়ে করেছিলাম। তো উই ডিড গেট সাম রেসপন্স। তো মানুষজনের একটা পেলাম, বাট তখন আমরা গিয়ে দেখছি কি যে ওইটার পরেও দেখলাম কি মানে খুবই ইন্টারেস্টিং কয়েকটা কাহিনী হয়েছে। তো ওই কাহিনীগুলো নিয়ে মেবি ডাউন দ্য লাইন ইন দ্য ফিউচার আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। আপনি কোনো কিছু স্পেশাল নোটিস করছেন মানে লাস্ট এপিসোডটা পাবলিশ হওয়ার পর? নোটিস মানে এই যে যেটা বললে, যেমন একটা সাংবাদিকতা নিয়ে একটা ঘটনা আমরা দেখলাম আমাদের ঠিক এপিসোড পাবলিশ হওয়ার সময়টাতেই মনে হয় এফডিসি তে একটা ঘটনা ঘটলো, বাড়াবাড়ি হলো সাংবাদিকদের সাথে এফডিসি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, যেটা একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল পুরোটাই। কারণ ওই ওই ঘটনাটা সূত্রপাতই হয়েছে বেসিক্যালি আমরা যে ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের এপিসোডে আলোচনা করছিলাম, ওই ধরনের ঘটনা নিয়েই বেসিক্যালি ওই এফডিসির যে মারামারির ঘটনা সাংবাদিকদের সাথে, এই ঘটনাটার সূত্রপাত। যে একটা কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্ন বা ভিউ এর জন্য কার ইন্টারভিউ নিবে, এইটা এটা সাংবাদিকের চুজ করার বিষয়, সব মিলে একটা ঝামেলার তৈরি হলো আর কি। তো আমাদের অবজারভেশনের আমরা অনেকগুলা হচ্ছে ওইখানে দেখলাম যে যেগুলো আসলে সত্য ঘটনা হিসাবে বলতে পারি আমরা। সেটাই, মানে আমরা ঈদের 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 ওইটা যারা আমাদের ওই লাস্ট এপিসোডটা শুনছেন তারা মনে হয় রিলেট করতে পারবেন ওই কাহিনীটার থেকে সাথে। তো ওই কাহিনীটা যেটা একটু শর্ট করে বলি আজকের এপিসোড শুরু করার আগে, সেটা হলো গিয়ে যে একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে ময়ূরীর মেয়েকে তার মায়ের, এখন মায়ের মুভি দেখছে না, কিন্তু ওইটার মিনিং যে কি আছে ওইটা আমরা সবাই বুঝি। আর ওই সাংবাদিকের নিয়ে ভ্যালিডিটি নিয়ে কোয়েশ্চেন করছেন আরেকজন খলনায়ক। তো কে রাইট ছিল না রাইট ছিল এটা বলবো না, বাট এথিক্যালি মোরালি আমরা সামাজিক মানুষজন এরকম কোয়েশ্চেন আসলে একটা আন্ডার এজ মেয়েকে করা উচিত না। তো এটাই আমার অপিনিয়ন দিয়ে দিলাম, বুঝছেন, একদম আমিও সাংবাদিকতা করে দিছি। তো যাই হোক, তো আমাদের মেবি উই ক্যান গেট ব্যাক টু ইট ডাউন দ্য লাইন। এরকম আসলে প্রত্যেকদিন ইভেন্ট হবে, এগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের এপিসোড উইল ফোকাস অন রিসেন্ট ক্লাইমেট নিয়ে। এই যে বাংলাদেশে যে অনেক সিরিয়াস হিট ওয়েভ গেল, এখন নাকি বৃষ্টি হইতেছে। তো এইগুলা লিগে বিভিন্ন অবজারভেশন, বিভিন্ন যা যা আমরা জানি, মানে শিখছি বা মানুষের কাছ থেকে, মানে উই আর জাস্ট গোনা শেয়ার আওয়ার অপিনিয়ন্স উইথ ইউ। তো লেটস স্টার্ট ইট। সো টুডেস এপিসোড ইজ গোনা বি অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, বাংলাদেশি ভার্সন। ওকে, সো এখন এপিসোড বানানোর সময় আপনি ওয়েদার দেখছেন? বাংলাদেশের ওয়েদার কেমন? মানুষের ওয়েদার তো এখন আমি আজকে চেক করিনি, বাট গতকালকে শুনলাম ভালো ছিল, মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। কালকে গতকালকে আমি দেখছি ঝড় ও বৃষ্টি ছিল ঢাকাতেই। ওয়েদার সেই গরমের ব্যাপারটা মনে হয় একটু কমছে। মানে এখন গরমের ব্যাপারটা কমছে। আমি যেমন আজকে একটা মিম দেখতেছিলাম, মিম হলে গিয়ে যে সবাই ছাতা নিয়ে গাছ লাগাচ্ছে বাংলাদেশে, এত বৃষ্টি হচ্ছে। গাছ লাগানোর ব্যাপারটা কি এখন কন্টিনিউ আছে? আমি তো আবার আমি জানি না গাছ লাগানোর ব্যাপারটা কি আদৌ কি শুরু হয়েছিল। মনে হয় মানুষজন ওই একবার প্রচন্ড গরমের কয়েকদিন লাগাচ্ছিল, তারপরে তো দেখলাম মনে হয় যে গাছ লাগানোর ব্যাপারটা অনেক ভুলে গেছে।
স্যাড। বাট আমার আরেকটা অবজারভেশন আছে। তো মানে হিট অফিসার আবার কি জিনিস? হিট অফিসার কি গরম পড়লে বা বাংলাদেশে গরম পড়লে তখনই ওনারা কাজ করবেন? এরপরে কি চলে যায়? আপনি কি হিট অফিসার নিয়ে কোনো রিসার্চ করছেন এমনিতে? মানে তাদের কাজটা কি? রিসার্চ তো না, আমি এমনিতে যারা হিট অফিসার নিয়োগ দিচ্ছে বা পৃথিবীর বিভিন্ন দেশে তারই ধারাবাহিকতা হয়তো বেসিক্যালি বাংলাদেশে নিয়োগ দেওয়া হলো। হুম, নিয়োগ দেওয়ার ব্যাপারটাও একটু আগে আসলে আমরা ক্লিয়ার করা দরকার যে এটা আসলে নিয়োগের চাইতে মনে হয় যে মেয়ররা হচ্ছে, মনে করো যে ওই যে প্রতিষ্ঠান তারা বিভিন্ন দেশের বিভিন্ন শহরের সাথে যোগাযোগ করে। তো ওই শহরগুলার যারা মেয়র থাকেন, বেসিক্যালি মেয়র হচ্ছে সম্ভবত করেন, রেকমেন্ড করেন কার নাম, সেখান থেকে হচ্ছে তাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তো আমি যেটা দেখলাম তাদের ওয়েবসাইটে গিয়ে আর্টস রক ফাউন্ডেশন, তারপর হচ্ছে তাদের যারা ফান্ড করে তাদের এখানে দেখলাম যে এদের মেইন কাজটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটা হচ্ছে একবার একটা, কারণ বেসিক্যালি এটা তো একটা বেসরকারি সংস্থা, একটা এনজিও টাইপের তুমি বলতে পারো। আচ্ছা। তারা মেইনলি হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করে মানুষজনের মধ্যে যে গরমটা কেন হচ্ছে এবং এটা থেকে প্রতিকারের কি কি উপায় থাকতে পারে, এবং অ্যাওয়ারনেস বেস, কিন্তু আমি বারবার এই কথাটা বলছি যে সচেতনতামূলক, যে তাদের হাতে কিন্তু ওরকম পাওয়ার নেই যে তারা অনেক কিছু করে ফেলবে। সো তারা সচেতনতামূলক ভাবে এগুলো করেন। এর পাশাপাশি তারা সরকারকেও সচেতনতামূলক বিভিন্ন রকম উপদেশ দেন যে আপনারা এইটা করেন, এইভাবে করলে হচ্ছে আপনারা মানুষকে গরমে কিভাবে সাহায্য করতে পারেন, বা গরম যেন এখন যদিও আছে 2 বছর পর 3 বছর পরে কিভাবে আরেকটু কমাইতে পারেন। আহ, যেমন গাছ লাগানো একটা অবশ্যই বড় উপায়, বা গরমে মানুষকে আর কিভাবে একটু হেল্প করা যায়, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি এই চিফ হিট অফিসার বা তাদের যে সংগঠন, এদের মূল কাজটা হচ্ছে এই ধরনের যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং সরকারকে বা সাধারণ মানুষকেও এই অ্যাওয়ারনেস রিলেটেড বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করা, যেগুলো ভবিষ্যতে গরম থেকে হয়তো কিছুটা আহ, মুক্তি দিতে সাহায্য করবে। তাহলে তাহলে ওই যে চাচা মামারা যে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করতেছিল যে এত গরম কেন পড়ছে, এটা ট্যাকল দেওয়া কি ওই এটা চিফ হিট হিট অফিসারের অফিসারের দায়িত্ব। এটা দায়িত্ব না? এখন চিফ হিট অফিসার কি করতে পারে, উনি হচ্ছে একটা বড় সাইজের ছাতা বানায় ঢাকা শহরের ওপরে, উনি প্লেন নিয়ে গিয়ে ছাতা নিয়ে দাঁড়া থাকতে পারেন। না, এমনি ওই যে রিক্সাওয়ালা ওনাদের ভাইদেরকে দেয়া জোর করে করে শরবত খাওয়ানো, বুঝছেন? এগুলা থেকে আমি তো কনফিউজ। তাহলে তারা কি তাদের কাজ কি সচেতনতা? কারণ ওই মেয়েকে যেভাবে ফলো করে দেখানো হয়েছে, গরমে হলে গিয়ে মানুষজন মরে যাইতেছে, বাট যেভাবে মানুষজন ব্লেম দিতেছিল যে মেয়েটা কিছু করে নাই, হঠাৎ করে দিস ইজ হুম দ্য হুম। ফার্স্ট টাইম, মানে গত গ্রীষ্মকালে বাংলাদেশে বরফ পড়ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এইট অফিসারের পর অ্যাসাইন হওয়ার পর এরকম গরমটা পড়ছে, বুঝছেন? তো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে ওদিকে এই মেয়েটার আসলে কাজ কি। তারপরে আবার বাংলাদেশে এক ভদ্র মহিলা বলবো, উনি তো মহিলা না, ভদ্র মেয়ে। তো হ্যাঁ, আমার ভদ্র মেয়ে মহিলা। ওনার ব্যাপারে কথা বলতে গেলে আমার আসলে এইভাবে আমি আমার ব্যাক টু সিরিয়াস মোডে কথা বলতে হবে। হুম। বাংলাদেশে যে ভদ্র মেয়ে আছে, নিউ ইয়র্কে থাকে, তার নাম প্রিসিলা। এভাবে কথা বলেন না উনি? ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। আমি তো ভাবছি তুমি মানে এখনো ওই যে আমাদের চিফ শুনেন, অফিসারের কথা বলছিলে, আমার কিন্তু তুমি অন্য চিফ আমিও অফিসারের কথা আমিও বলতেছো। ভদ্র ছেলে। বুঝতে পারছি। না, আমি এখন নিউ ইয়র্কে হ্যাঁ, না, থাকি। উনি এইভাবেই কথা বলেন, হ্যাঁ ঠিক হ্যাঁ, বলছো, যার কথা বললে জাস্ট আমার উনি হলে এইভাবেই কেউ কথা বলেন। ঘুমতেটা নাই। এনিওয়েজ এভাবে ক্রিটিসাইজ করা উচিত না। ওকে? এভাবে মানুষকে ক্রিটিসাইজ করা উচিত ক্রিটিসাইজ না। না, তুমি তো হুম, মানে এরকম বলতেছো না, মানে আমি হোয়াটস নিজেকেই ট্রুথ হলে গিয়ে ক্রিটিসাইজ সেটাই বলছো। করতেছি হ্যাঁ হ্যাঁ, এখন, জাস্ট বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। বাট হু নোজ, মানে এখন এই যে জেক পল স্টাইলে যদি কোনো করা যায়, কেএসআই জেক পল, ওনার সাথে যদি আমি করে যদি একটু ফেম আসে, তো ওনার আমি হ্যাঁ দেখলাম হ্যাঁ। যে উনি হলে গিয়ে ওনার পেজের থেকে ওনার মেবি 5 মিলিয়ন প্লাস এটা ফলোয়ার্স আছে। ইউনিটাকে ওই যে প্রিসিলা প্রিসিলা, যার কথা বললো। প্রিসিলা, হ্যাঁ। হুম। তো আমিও কনফিউজ ছিলাম যে প্রিসিলাকে, বাট প্রিসিলা যখন বাংলাদেশের একজন কনভিক্টেড ক্রিমিনালের সাথে সাক্ষাৎকার করছে, তো এরপরে থেকে আই কেম টু নো হু শি ইজ। তো আচ্ছা আচ্ছা। um, so we're not dropping any names here. Yeah. হুম হুম হুম। Accused. Let's use the word accused. Okay, accused. Anyways, তো উনি দেখলাম কি হলে গিয়ে অনেকগুলো রিসেন্টলি অনেকগুলো পোস্ট দিচ্ছে যে হলে গিয়ে উনি হলে গিয়ে জেলায় জেলায় চিফ অফিসার করবে। তো
আমিও কনফিউজ ছিলাম যে মানে এটা কে দিচ্ছেন? প্রিসিলা দিচ্ছেন ওনার পেজের থেকে। আচ্ছা 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 তো উনি আচ্ছা ওইভাবে ইন্ডিভিজুয়ালি মানে জিওগ্রাফিক্যাল না তো জেলা অনুযায়ী হলে গিয়ে ওইভাবে রিপ্রেজেন্টেটিভ ইয়া করবে। তো আমি হলে গিয়ে মানে এটা না আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আবার ইয়ে করি, সরি মাঝখানে আপনাদের আটকাচ্ছি, ক্লিয়ার হওয়ার জন্য যে হ্যাঁ 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 উনি হচ্ছেন বাংলাদেশের, উনি থাকেন নিউ ইয়র্কে বললাম, আপনি আমি নিউ আমি ইয়র্কে চিনি ওনাকে। হ্যাঁ আচ্ছা, নিউ ইয়র্কে হুম হুম থাকেন। দর্শকদের জন্য আরেকটু পরিচয়টা ইয়ে করার চেষ্টা করছি, বা অডিয়েন্স, দর্শক তো হ্যাঁ আসলে আহ, যে উনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে চিফ হিট অফিসার নিয়োগ দিচ্ছেন, চিফ হিট অফিসার হ্যাঁ এই হ্যাঁ নামে মানে নিয়োগ আপনি দিচ্ছেন। এখন আপনি আবার কনফিউজড হলে হবে না যে হলে কি প্রিসিলার ফাউন্ডেশন আবার রকফেলারের আশরক কিন্তু অ্যাকচুয়ালি রকফেলারের একটা ফাউন্ডেশন মানে এনজিও। আমরা ওটা নিয়ে শুনবো আর হুম। তো পরবর্তীতে বিস্তারিত এনিওয়েজ উই আর নট গোনা রকফেলার। গো দ্যাট। সো ২ টা অর্গানাইজেশনের সাথে কিন্তু আপনি কম্পেয়ার করলে হবে না। এটা হলো প্রিসিলার আচ্ছা আচ্ছা, ফাউন্ডেশন আর এটা হচ্ছে ইয়ে বুঝছেন? আই তো এম নট এখন টকিং তুমি যে গল্পটা বলতেছো বা যে হ্যাঁ, ঘটনাটা, সেটা এটা হচ্ছে সেটা আপনি যে প্রিসিলার হলো ফাউন্ডেশন হুম। থেকে প্রিসিলার ফাউন্ডেশন না তো বিভিন্ন মানে চিফ হিট অফিসার। প্রিসিলার ফেসবুক পেজ। আমি তো আর উনার কোনো নন প্রফিট তো আর খুঁজতে যাইনি। আমি জাস্ট পোস্ট দেখছি, পোস্ট দেখে আমার অবজারভেশন শেয়ার করতেছি বুঝছেন? হইতে পারে উনার হুম নন হুম হুম। প্রফিট অলরেডি আছে ওইখানে। মেবি উইল ফাইন্ড আচ্ছা আউট আচ্ছা, অ্যাবাউট দিস। তো এনিওয়েজ উনি হচ্ছেন ঢাকার বাংলাদেশের বিভিন্ন জেলাতে চিফ হিট অফিসার নিয়োগ দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, জেলাতে নাকি হ্যাঁ ঠিক আছে। গ্রাম ভিত্তিক নাকি কি ভিত্তিক ইয়া দিতেছে। তো আচ্ছা আচ্ছা, আমি ওইটা আসলে মানে এত লুজলি রিসার্চ করি কারণ হলে গিয়ে কি মানে সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি নিয়ে আসলে আমার অনেক রিসার্চ করা উচিত। বাট এত ডেপথ এত বেশি মানে এত ভালো হ্যাঁ হ্যাঁ, নলেজ লাগে। কন্টেন্ট এত বেশি বা এত ইয়া, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে স্টাফ এই যে কনফিউজড হয়ে যায় যে কারে নিয়ে কথা বলতেছি। আমি গল্প বলতে, হুম বলতেই কনফিউজড হয়ে যাবো যে আমি কাকে নিয়ে কথা বলতেছিলাম। তো এনিওয়েজ তো উনি চিফ টিচার্স অফিসার নিয়োগ দেওয়া শুরু করছে। তো আমি হলো গিয়ে মানে ফাইনালি দেয়ার সামথিং গুড ইজ হ্যাপেনিং। মানে এই COP28 হলো, COP27 হলো, আমি ওইগুলোতে অনেক ক্রিটিসাইজ করছি যে হলো গিয়ে তারা হলো গিয়ে সুন্দর রিসোর্টে গিয়ে তারা ক্লাইমেট চেঞ্জের ক্লাইমেট ডিল করে। না, এখন বাট কোনো টপ আউটকাম হয় না। 21 বা 28 যেটা বললা, এটার ইয়াটা যদি একটু ছোট করে দ্যাটস ক্লিয়ার অলসো করে লাইক দিতে ওই যে অডিয়েন্সদের জন্য তারা কি হলো গিয়ে জাস্ট। প্রত্যেক বছর মিট করে। তারা হলো গিয়ে এটা সুন্দর হচ্ছে পৃথিবীর বিভিন্ন ডেভেলপড কান্ট্রি গুলো মিট করে, এখন তাই কি তো? এটাকে আমার অবজারভেশনে এক্সপ্লেইন করবো নাকি হলো গিয়ে হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি না, তুমি এক্সপ্লেইন? জাস্ট হচ্ছে, যেহেতু আমরা প্রিসিলের তো ঘটনাতে বেসিক্যালি আছি, এদিকে তুমি যদি, হ্যাঁ কপ হলে গিয়ে তাদের মেইন কাজ হলে গিয়ে দে সেট আ গোল। সেট আ গোল অ্যাকচুয়ালি ইয়েটাও করে তারা হলে গিয়ে অনেক সময় কার্বন তাদের মেইন ফোকাস থাকে ইউজুয়ালি কার্বন ট্যাক্স, তারপর এমিশন কত কমাইতে হবে, কতটুকু রিনিউয়েবলে যাবে, কোন কান্ট্রি কেমন টাকা দিবে, এইগুলো কথা বলা হয়। যা তাদের হলে গিয়ে গ্রিন এনার্জি মানে একটা টার্গেট সেট করে দেওয়া হয়। কোন কান্ট্রি, কোন এটা কি কোম্পানি এই এরকম পৃথিবীর ইয়ে করবে। বিভিন্ন হ্যাঁ, ডেভেলপড কান্ট্রি গুলো মিলে একত্রিত হয়ে এই কাজটা করে? আচ্ছা আচ্ছা, ইউজুয়ালি হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশও ইনভাইটেশন পেয়ে থাকে। বাট আই এম নট সিউর যে লাস্টেরটাতে বাংলাদেশ ইনভাইটেড হয়েছিল নাকি। তো তারা আসলে মিট করে। দে অ্যাকচুয়ালি মানে টু সামারাইজ দ্য হোল থিং দে টক অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, হুম হুম ক্লাইমেট হুম। চেঞ্জ এন্ড গ্লোবাল ওয়ার্মিং। তো আমি ভাবছি যে মানে ফাইনালি দে আর ডুইং সামথিং বুঝছেন? কারণ একটা চিফ হিট অফিসার দিয়ে তো আর হয় না। তাই না? মানে হুম ওগুলো হুম। পুরা দেশের তো ইয়ে প্রিসিলার এটা হ্যাঁ, আমরা তো শুধু ঢাকারটা দেখছি একটা চিফ হিট অফিসার দিয়ে, কিন্তু অন্যান্য হ্যাঁ, জেলায় তাও আবার অন্য ঢাকার জায়গাতেও তো। নর্থে কিন্তু। উনি কিন্তু হ্যাঁ পুরান শুধু ঢাকাতে গিয়ে, পুরা গিয়ে ঢাকাও ইয়ে না, দেন নাই। রাইট। সেটাই। পুরান ঢাকাতে গিয়ে কিন্তু উনি পানি ছিটান নাই। বুঝছেন? পানির বোতল, তারপর পানির বোতল দেওয়া, জুসের বোতল দেওয়া, না বা পানির বোতল তো যে এটা রিক্সাতে ভাই ছাতা দেওয়া। ওর রিক্সাতে ছাতা দেওয়া ওটাও তো মিস করে ফেলছি। না, এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন করছে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। ওনারা 10,000 বা এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নেই, এই পরিমাণ রিক্সার ওনারদেরকে ওনারা ছাতা উপহার দিচ্ছেন আর হাফ লিটার পানির আরে বোতল এমনি উপহার আমি দিচ্ছেন। আমার কাছে মানে আমি যদি চিফ ফিট অফিসার হইতাম, দেখেন আমি প্রিসিলার গল্প করতে আমি এখন নিজের ইয়া নিয়ে আসতেছি। আমি যদি এরকম একটা পজিশনে থাকতাম, যেটা মানুষ মনে করে চিফ ফিট অফিসারের হাতেই নাকি সূর্যর কন্ট্রোল আছে। তো আমি কিন্তু রিক্শাওয়ালার হ্যান্ডেলের সামনে একটা টব দিয়া একটা গাছ লাগাই দিতাম। বুঝছেন? হুম ছায়া হুম। পাইতো, কিন্তু আম পাইতো। এটা কতটুকু বাস্তবসম্মত? ছাতা তো হলে গিয়ে এই যে দেখেন ছাতা কিন্তু যে মেটেরিয়াল দিয়ে বানাইতেছে এটা তো রিনিউয়েবল না। ইয়া সাস্টেইনেবল মেটেরিয়াল দিয়ে বানাইতেছে না। এটা অবশ্যই ট্রু। হুম। বুঝছেন? মানে সামনে একটা টব, কিন্তু পিছনে একটা টব আমরা তো দিয়ে
আমরাও তো অভ্যস্ত হচ্ছে যে আমরা তো সাস্টেনেবিলিটি বা লং টার্ম ইম্প্যাক্ট অফ সামথিং হুম। এগুলোতে নিয়ে আমরা অ্যাজ এ বাংলাদেশি আমরা অতটা কেয়ার করি না। আমরা সবসময় দেখতে চাই যে শর্ট টার্মে কি হচ্ছে, ইনস্ট্যান্টলি কি হচ্ছে, ইনস্ট্যান্টলি কি কারো হেল্প হচ্ছে কিনা। এখন এটা লং টার্মে এটা এটা হচ্ছে নষ্ট হয়ে যাক বা অনেক ক্ষতিকর কিছু হোক, তো ইউজুয়ালি আমাদের কাছে এটা মানে আমরা ইগনোর করে যাই। আপনি আমরা যেটা শুধু বলতেছেন শর্ট যে টার্ম ইম্প্যাক্টটা দেখতে চাই। যে গাছগুলো রোপণ করা হয়েছে এই 40-45 হুম হুম। ডিগ্রি সেলসিয়াসে, সেই গাছগুলো কি 15 বছর 20 বছরের প্ল্যান নিয়ে রোপণ করা হয় নাই, নাকি জাস্ট যতক্ষণ ছবি তুলতে সময় লাগে? আপনি কি এটা বলতে চাচ্ছেন? দুইটাই দুইটাই যতক্ষণ আছে ছবি যে তুলতে সময় এখন লাগে তাহলে তুমি যেটা বললে এটা ছবি তোলাটা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ছবি তোলার টাইমটাতে বেঁচে থাকা জরুরি। এরপরে যেটা হয়েছে যে গাছ লাগাইলাম, প্রকৃতিতে তো গাছ জঙ্গলে বনে গাছ তো বেঁচে বেঁচে থাকে লম্বা সময়, তো এইখানেও লাগাই দিলাম আল্লাহর হস্তে। এটা হচ্ছে যত বড় হয় হইলো, আর যদি মরে যায় তো গেল, মানে ওইরকম একটা ব্যাপার আমার ধারণা। মেনটেনেন্স তো করা হবে না খুব সম্ভব। মেইনটেনেন্স তো করা হবে না, তাই না? তো হুম হুম। কারণ এটা হলে গিয়ে ইয়ার মতো we're slightly off topic এ চলে যাচ্ছে। এটা হলে গিয়ে যে হ্যাঁ, তুমি ফার্স্ট মান্থ প্রিসিলের অফ ঘটনাতে আবার আস্তে ফার্স্ট আস্তে আমরা মান্থ অফ যাবো। লকডাউন হলে গিয়ে সবাই গিয়ে হলে গিয়ে দান খয়রাত করা শুরু করছে। বুঝছেন? তো এরপরে যে কি হচ্ছে না হচ্ছে এরপরে গিয়ে কিছুই আর জানে না। আচ্ছা, আচ্ছা প্রিসিলার আচ্ছা। কাহিনীতে যাই। তো আমি যে আমি I was also because I didn't know what she was supposed to do. ওই অ্যাকচুয়াল চিফ হিট অফিসার আর্টসকেটটা। তো আম আ যখন দেখছি যে উনি ওদিকে জেলায়, গ্রামে, উপজেলায় সবখানে ওদিকে হিট অফিসার নিয়োগ দিচ্ছে। আমি ভাবছি this is finally something is happening. Because I was always concerned about বাংলাদেশের রেসপন্স কি? বাংলাদেশ খুবই হুম অ্যাট হুম। রিস্ক, মানে ক্লাইমেট চেঞ্জ এর জন্য বাংলাদেশের রিস্ক কিন্তু অনেক বেশি। কারণ ফ্লাডেড হয়ে যাবে, হয়ে যাবে, অনেক কিছু ডুবে যাবে। তো পানির উচ্চতা বেড়ে যাবে, হ্যাঁ, অনেক হ্যাঁ, তো মানুষ আর হচ্ছে ঘরবাড়ি হারাবেন। এগ্রিকালচার লাইভলিহুড যেটা আছে, তো অনেক কিছুই হলে গিয়ে বাংলাদেশে যদি ৩ ডিগ্রি বাড়ে, তো দেখা গেছে যে অনেক ফসল হবে না। তো হুম হুম। শস্যর তো অভাব আসবে। তো দেন আমি হলে গিয়ে দেখলাম যে হলে গিয়ে ভালোই সাড়া পাইছে ওইটাতে। পিপল ওয়ার অ্যাকচুয়ালি ভলান্টিয়ারিং ফর দ্যাট। দেন আমি ২-৩ দিন পর হঠাৎ করে উনার পেজে গেলাম যে দেখি মানে আপডেট কি, উনারা কি করলো। তো যাই হোক আ তো যাই হোক উনাকে দেখলাম কি উনার হিট অফিসাররা আ ২-৩ জন মানে ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে বের হইছে। সবাইকে আ থামায়া মনে হয় কিছু করতেছে। তো আমি ওদেরকে অবস্থা করে লাইক হোয়াট শি ইজ ডুইং হিয়ার অ্যাকচুয়ালি। মানে তার হিট অফিসাররা কি করতেছে? তাদেরকে টিচিং দিতেছে নাকি? পরে তাহলে দেখলাম কি না, তারা হলো গিয়া ফ্রুটিকা, ওয়াটার, পানির বোতল, আবার ইয়া দেশি পানির বোতলের দিচ্ছে। বুঝছো? আচ্ছা তো আচ্ছা। এটাই। তো আমি খুবই আশাহত হইলাম যে মানে আমার হোপ আমার হোপটা এত উপরে উঠায় এভাবে আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করা হইল। এই যে তার হিট অফিসাররা হলো গিয়ে তাদের হিটকে ট্যাকেল দেওয়ার জন্য তাদের কাজ হচ্ছে গিয়ে ফ্রুটিকা, ফ্রুটো আর পানির বোতল দেওয়া। এইখানে সো আমি যদি দুইটা জিনিস অ্যাড করি, সরি তুমি আরেকটু বাকি আছে মনে হয়, আমি ঘটনা বলে নাও তারপরে আমি আচ্ছা, আপনি এড অবজারভেশন করে নেন। বলবো। হ্যাঁ, উই ক্যান মুভ টু দ্য আচ্ছা, কারণ পিসিলার করতে গিয়ে আমি হলে গিয়ে মনে হয় পুরোটা দুনিয়াটা ঘুরে আসছি। তো বলার চেষ্টা করছিলাম যে প্রিসিলার ঘটনা নিয়ে অবজারভেশন। আচ্ছা। প্রথমত তোমার কাছে যেহেতু তুমি প্রিসিলার ঘটনাটা তুললা, তো তোমার কাছে জানতে চাবো আর কি কিছুটা। ঢাকাতেও তো আমরা দেখছি যে রাস্তায় অনেক রাজনৈতিক ব্যক্তি বা সমাজের যারা আহ, কি বলে রাজনৈতিক আহ, রাজনীতিতে আসার ইচ্ছা আছে ভবিষ্যতে, তারা হচ্ছে সমাজ সেবা হিসাবে এই গরমের মধ্যে এই এই ওই সময়টাতে তারাও জুস ইয়ে করতেছিলেন, মানুষজনকে দিচ্ছিলেন, পানি দিচ্ছিলেন, ওর স্যালাইন দিচ্ছিলেন, আহ, আচ্ছা। এটাই করছিলেন। তো প্রিসিলাও আই থিঙ্ক ওয়াজ ডুইং দ্য সেম থিং। আমি সাপোর্টও করছি না, সমালোচনাও করছি না, আমি জাস্ট বোঝার অর্থে জানতে চাচ্ছি যে উনিও তো একই কাজ করছেন, ওনার চিফ হিট অফিসাররাও একই কাজ করছেন। এখন তুমি বলতে পারো যে হচ্ছে অন্যরা হয়তো তাদের নাম দেন নাই চিফ হিট অফিসার, কিন্তু ঢাকায় যে অ্যাকচুয়ালি চিফ হিট অফিসার ওনার লোকজন তো তাই করতেছেন। তো প্রিসিলার চিফ হিট অফিসারও একই কাজ করতেছেন, জুস বিলাচ্ছেন। এখন কারোরই আসলে কেউই অ্যাকচুয়াল ঘটনার দিকে যাচ্ছে না, সবাই ওই টেম্পোরারি সলিউশন বা এই মুহূর্তে কি করা যায় এই দিকে আগাচ্ছে আর কি।
এইটা একটা অবজারভেশন। তো ওই জন্য আমার কাছে মনে হয় যে প্রিসিলা যে শি ওয়াজ রং ইন এভরি ওয়ে সেরকম না, যেহেতু সবাই যা করতেছে আই থিঙ্ক সে বা তার যারা ভলান্টিয়ার তারাও একই কাজ করতে যাচ্ছে, এইটাই হচ্ছে আছে, এখন এইটাই করা যায়। তো যেহেতু আমরা হলে গিয়ে যখন টপিকটা ইনিশিয়ালি শুরু করছি, দ্যাটস ওয়াই উই ক্ল্যারিফাইড সামথিং, হোয়াট ইজ হিট অফিসার। হিট অফিসার হলে গিয়া হুম যে মানে তাদের মেইন কাজ হলে গিয়া, তারা হলে গিয়া দে ডোন্ট ইভেন ওয়ার্ক ফর সিটি কর্পোরেশনের জন্য, কিন্তু তারা কাজ করে না। তারা হলে গিয়া অ্যাজ এ না, রিপ্রেজেন্টেটিভ। সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেয় সিটি কর্পোরেশনকে হ্যাঁ, বাট ইয়েতে তাদের পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ, তাদের যদি তারা যদি কার কর্মকর্তা হয়, তাহলে বলতে হবে যে সে আরশকের সাথে কাজ করে, যেটা একটা নন প্রফিট ইউএস বেসড নন প্রফিট অর্গানাইজেশন। তাদের হলে গিয়ে বিভিন্ন ক্লাইমেট চেঞ্জের রিলেটেড যেগুলো অ্যাট রিস্ক কান্ট্রি আছে, আফ্রিকান হুম কান্ট্রিগুলো, এগুলো তো তাদের হলে গিয়ে এরকমভাবে বিভিন্ন নিয়োগ দেওয়া হচ্ছে। তো অল দে ক্যান ডু ইজ রেকমেন্ড থিংস। তারা হুম আপনাকে ছাতা নিয়েও বের হয়ে যাবে না, পাখা নিয়েও আপনাকে বাতাস দিবে না, কিছুই করবে না। দে ক্যান অ্যাকচুয়ালি রেকমেন্ড থিংস। তো ওইরকম ইয়াও না যে তারা কোনো গভর্নমেন্ট অ্যালোকেশনটা, মানে তাদের গভর্নমেন্ট বলবো না, তো তাদের নন প্রফিটের থেকে কোনো অ্যালোকেশন পাবে, যেটাতে ইউজ করে তারা হলে গিয়ে গাছ লাগাবে, ইনফ্যাক্ট পানির বোতল দিবে। তো এটা হলে হুম গিয়ে কিন্তু আমরা ফার্স্টে ক্লিয়ার করে নিছি যে দিস ইজ হিট অফিসার। তো আমি হুম যেটা বলতে চাচ্ছি, এটা হলে গিয়ে আমাদের প্রিভিয়াস এপিসোডের সাথে এখন অ্যালাইন করবে, দ্য হিপোক্রেসি বিহাইন্ড ইট। তাকে হুম হলে গিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে যখন হলে গিয়ে টেম্পারেচার 40 প্লাস হয়ে গেছে। তো রাইট। দেন এই ওয়ার্ডটা, মানে আমাদের দেশের থেকে নামি দামি অনেক ক্লাইমেট সায়েন্টিস্ট আছে, এনভায়রনমেন্টালিস্ট আছে, আছে, আবহাওয়াবিদ আছে, বুঝছেন? তাদেরকে হুম আমরা হলে গিয়ে না ফলো করে না দেখায়, তারা আমরা দেখেছি হলে গিয়ে হিট অফিসার। হিট হিট অফিসারের মানে অফিসারকে, হিট হ্যাঁ। অফিসারের কাজ নেভার অ্যালাইন্স, মানে তার কোনো সে একটা রিপ্রেজেন্টেটিভ, তার কোনো হুম 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 কাজ ইমপ্যাক্ট ফালাবে না তেমন। অল দে ক্যান ডু ইজ রেকমেন্ড থিংস। এটা লাইক আনুষ্ঠানিক একটা ইয়ের মতো বলা যায়। তো এই ভাইরাল ট্রেন্ডটা, ভাইরাল ওয়ার্ডটা ইউজ করে, বুঝছেন? আমি জাস্ট ওই এক্সাম্পলটা, প্রিসিলার এক্সাম্পলটাতে আসছি যে মানুষজন আগের এপিসোডগুলো থেকে আইডিয়াটাই বলবো, যে মানুষজন একটা ভাইরাল বা ট্রেন্ডিং জিনিস ইউজ করে কিভাবে এক্সপ্লয়েট করে, রেদার দেন ফাইন্ডিং আ অ্যাকচুয়াল সলিউশন। ওইটা আমি বলতেছি, হুম 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 বুঝেছেন? তো আমার পয়েন্টটা ওইটাই, যে সে কিন্তু বলতে পারতো যে তার হলে গিয়ে ভলেন্টিয়ার সে করছে, যেখানে যেখানে গরম হয়, ভলেন্টিয়ার ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে গরমে পারতো। সাহায্য করার জন্য, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তো সেও আমার হচ্ছে আমার ওই পয়েন্ট, সিএইচও, যে চিফ হ্যাঁ, হিট অফিসার যে টার্মটা, চিফ হিট এটা যেহেতু অফিসার সে ভাইরাল, হলে গিয়ে অ্যালাইন করতেছে, বাট এটাকে কাজ সে ইউজ করতেছে করার কি, চেষ্টা করছে। যেটা হলে গিয়া আপনার এলাকার এই ছেলে ওই ছেলে যার কাছে একটা ক্যামেরা আছে, যার একটা একটা ফলোয়ার বেস আছে, ১,০০০ ফলোয়ার আছে, সেও তো হুম হুম শরবত বানায় দিতেছিল। তো সে শরবতেরই কাজ করতেছে। তো আমরা হিট অফিসারের টপিক নিয়ে শুরু করার রিজনটা হচ্ছে গিয়ে কি, যেটা আমি একটু করে বলতে চাই। ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর যে ইফেক্টটা, এখন আরো কয়েকটা দেখলাম যে নতুন ওয়ার্ড শিখছে। এল নিনো, হুম হুম বুঝছেন? হুম। দেন আমি জিজ্ঞেস এল করলাম যে নিনো এল নিনো কি? না, মানে আমরা আমি বলতেছি ছোটবেলায় বইয়ে পড়ছি, কিন্তু পপুলারিটি, আমাদের যে, হ্যাঁ আমি হ্যাঁ পপুলার হয়েছে, বাট আমাদের পপুলারিটি কিন্তু ছোটবেলায় বলতেছি। বইয়ে ছিল। হ্যাঁ। তো যেমন আমি নিজেও চিফ হিট অফিসার কি এটা তো জানি না, বুঝছেন? তো হ্যাঁ ওই চাচা যারা কমপ্লেইন করতেছে তারাও তো জানেন। বাট হ্যাঁ। সেও, তার মুখেও এল নিনো নিয়ে কথা হইতে পারে, বুঝছেন? দ্যাটস হোয়াট আই এম সেইং। তো হুম আমার হুম কথা হচ্ছে কি, মানে কি, জিনিসটাকে পুরোপুরিভাবে লাইক অলওয়েজ বাংলাদেশের অন্যান্য ক্রাইসিস বা প্রবলেমের সাথে যেভাবে লাইটলি নেওয়া হয়, সেই জিনিসটাকে ওইভাবেই নেওয়া হয়েছে, বুঝছেন? তো ওইটাই আমি একটু হুম হুম মানে এই ২ টার এক্সাম্পল দিয়া এদের ব্যাপারে কথা বলে আমি বোঝানোর চেষ্টা করলাম, দিস ইজ অ্যাকচুয়ালি মাচ মোর সিরিয়াস। ক্লাইমেট চেঞ্জ বা হুম গ্লোবাল হুম ওয়ার্মিং এর যে ইফেক্ট বাংলাদেশে অলরেডি এভিডেন্ট। এটা খুবই তো ক্লাইমেট চেঞ্জ তো আর এমন না যে হলে গিয়ে আপনি গরম পড়ে গেছে, আপনি কানাডার জন্য যদি এপ্লাই করে কানাডা বা ইয়েতে যেখানে ঠান্ডা আছে সেখানে চলে গেলেন, এটা তো আর ক্লাইমেট চেঞ্জ ট্যাকেল দেওয়া হলো না, তাই না? আর ওই হুম সেম ওয়েতে যারা যেতে পারতেছে না, তারা যদি করে কি বলে, গাছ রোপণ করার একটা সেই এগুলো মানে একটা সাস্টেনেবল, মানে লং টার্ম একটা
গোল নিয়ে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। পানির বোতল ইজ নট আ সলিউশন টু দিস হিট ওয়েভ। বুঝছেন? এই যে দেখেন মানে আমি অবশ্যই সার্চের অবশ্যই ট্রেন্ডগুলো দেখতেছি, যেটা শো করতেছে বাংলাদেশে as soon as মানে ওই হিট ওয়েভটাও চলে গেল, মানুষের ইয়াগুলো বন্ধ হয়ে গেছে। সচেতনতাও চলে সার্চের গেছে। টার্মটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ইয়া মানুষ এখন আর ওই হিট নিয়ে সার্চ করতেছে না। হ্যাঁ, 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 হিট নিয়ে আ অন্যান্য জিনিস নিয়ে সার্চ করতেছে। মানে তো এখন মেইনলি আমার যেটা কথা হচ্ছে মানে আজকের যে it's at a point it's not heat, although we spent a lot of time talking about heat officer, but আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে আছে যে ইয়ে নিয়ে কথা বলা, ক্লাইমেট চেঞ্জ আর বাংলাদেশি রেসপন্স নিয়ে কথা বলবো। বুঝছেন? তো আচ্ছা আ আচ্ছা। আপনি আম এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছুই কথা বলা যায়। অনেক কিছুই কথা বলা যায়। তো তো না, আমি যেমন বাংলাদেশের যে রেসপন্স সেটা তো অবশ্যই এখন আচ্ছা ক্লাইমেট চেঞ্জের রেসপন্স নিয়ে হ্যাঁ বল। ক্লাইমেট চেঞ্জের রেসপন্স এখন কি আমি যেমন আমি আমি যেমন হলে গিয়ে ইয়ের নিয়ে দেখতেছিলাম যে অয়েল ট্যাঙ্কার আছে না, মেঘনা যমুনা কি জানি অয়েল ট্যাঙ্কার আছে না, হুম হুম তো হুম হুম হুম। ওইগুলোকে টেম্পোরারিলি ইয়ে হিসেবে ইউজ করতেছিল, পানি পানি মানে কলটা ছাইড়া দিছে আর গাড়িটা চলতেছে, রাস্তার পানি মধ্যে পানি দিতেছে। হচ্ছে হ্যাঁ, কি বলে অনেকটা বৃষ্টির মতো একটা ইয়ে তৈরি একটা করা তো আর হলে কি গিয়ে একটা তো একটা। হলে গিয়ে আর্টিফিশিয়াল রেইনের মতো একটা ইয়ে করছে। তো নট টু বি কনফিউজড উইথ ক্লাউড সিডিং ওটা টোটালি ডিফারেন্ট। গাড়ি থেকে হলে গিয়ে জাস্ট ইয়া বাইর হয়, কি বলে সেটাই আমি বলছি যে গাড়ি থেকে হ্যাঁ, তোমার স্প্রিংকলার। বৃষ্টির মতো গায়ে পড়া বা মোবাইল রাস্তায় যাওয়া। মোবাইল এখানে যেমন স্প্রিংকলার। আমি একটা জিনিস হুম, হুম, অ্যাড না করে পারছি না, সেটা হচ্ছে এই যে এই প্রক্রিয়াটা এটা তোমার গায়ে যদি পানি না পড়ে, আই গেস গায়ে পানি পড়লে দ্যাট হেল্পস ইউ ডিফারেন্টলি, একটু তোমাকে হয়তো ঠান্ডা হইতে। কিন্তু তুমি যখন শুধু রাস্তায় এই ইয়াটা ছিটাচ্ছ, ইউ আর জাস্ট অ্যাডিং হিউমিডিটি। তুমি হচ্ছে এক্স্যাক্টলি। রাস্তায় অলরেডি হাই হিউমিডিটি, বাইরের ওয়েদারে তুমি আরো হিউমিডিটি অ্যাড করছো, জাস্ট পানিগুলোকে জলীয় বাষ্প আকারে তুমি এই আবহাওয়া ছেড়ে দিচ্ছ। সো এটা হচ্ছে আশেপাশের মানুষের জন্য কিন্তু আরো প্রবলেমেটিক রাদার দেন হচ্ছে তোমাকে হেল্প করার চাইতে। যে তুমি আরো অনেক বেশি ঘেমে যাওয়া, হিউমিডিটি যত বাড়বে তুমি তত ঘেমে যাওয়া। সো এই গরমের মধ্যে মানুষকে ঘামার সুযোগটা তুমি আরো বেশি করে করে দিচ্ছ আর কি এই এই পানি দিয়ে। এটা কতটুকু কার্যকরী যায় না, কিছু কিছু জায়গায় দেখছি অনেকে হয়তো ভিজে গোসল টোসল করতেছে এই পানি দিয়ে, তাদের জন্য একটু ডিফারেন্ট হতে হুম, পারে। হুম, আর তুমি আরেকটা পয়েন্ট যেটা বললা যে ওই ক্লাউড সিডিং এর ব্যাপারে, কৃত্রিম বৃষ্টি, তো এটা নিয়ে আমি ছোট একটা জিনিস এখন যেহেতু বললাম মনে পড়ে গেল, এটা হ্যাঁ, এখানে না বললে ভুলে যাবো। আচ্ছা। যে যেহেতু আমরা যে সবসময় ভাইরাল সবকিছু ফলো করি, তো আমরা রিসেন্টলি দেখছি যে হচ্ছে দুবাইতে একটা বড় ধরনের বন্যা হয়েছে এবং তার কিছুদিন আগে তারা হচ্ছে এরকম ক্লাউড সিডিং করতেছিল। তো ক্লাউড সিডিং নিয়ে বাংলাদেশের মানুষ অলরেডি কিছুটা জানতো, মানে এই এই দুবাইয়ের ঘটনার পরে। তো বাংলাদেশে যখন এই চরম হিট ওয়েভ যাচ্ছে, তখন বাংলাদেশের সাংবাদিকরা কিছু তুমি এই যে মেঘনা ট্যাঙ্কার দিয়ে যে পানি মারার ব্যাপারটা, হুম, এটাকেই কিছুটা হচ্ছে জানি না সাংবাদিকরা এরকম টাইটেল দিয়ে প্রকাশ করছে, এবং এটা হচ্ছে একেবারে প্রতিষ্ঠিত মানে লার্জ স্কেল টিভি চ্যানেল। এরকম তারা বলতেছে যে কৃত্রিম বৃষ্টির যুগে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ, অথবা কৃত্রিম বৃষ্টির খুবই কাছাকাছি বাংলাদেশ, এরকম একটা কিছু, আমি জানি না। তারা তারা এই দুইটা এটাকেই ক্লাউড সিডিং বলেই তারা সেল করার চেষ্টা করলো কিনা, বা অ্যাটলিস্ট তারা টাইটেলে সেটা করছে। আমি আর ভেতরে দেখি নাই, কিন্তু তারা অ্যাটলিস্ট টাইটেলে এটা করার চেষ্টা করছে যে কৃত্রিম বৃষ্টির যুগে বাংলাদেশ এরকম। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটা অলরেডি প্রেডিক্ট করতেছি যে বাংলাদেশে যখন এখন তো ইভেনচুয়ালি মানে ঠিক জুনের থেকে শুরু হবে আমার মনে হয়। জুনের থেকে যখন বন্যার সময় শুরু হবে, মানুষজন তো ঠিকই বলা শুরু করবে যে কিছু মনে হয় করছে গভর্নমেন্ট, ক্লাউড সিডিং বা কিছু করছে। দুবাইয়ে যেরকম হয়েছিল, দুবাইটা তো ওইটা তো অ্যাকচুয়ালি হোক্স। লেট আস মেক দিস হুম হুম ক্লিয়ার। দুবাইয়ে যেটা হুম হুম হয়েছে হুম। দ্যাটস আ হোক্স, ক্লাউড সিডিং এর জন্য হয় নাই। ওকে, আর না ক্লাউড কিন্তু তারা সিডিং কিন্তু ক্লাউড সিডিং করছে বা করার টেকনোলজিটা কিন্তু তাদের খুব হ্যাঁ, অলরেডি তারা বেশ করে। ভালো তাদের জায়গায় আছে। হ্যাঁ, তারা হলো গিয়ে করে যখন হলো গিয়ে এক্সট্রিম লেভেলে যখন ওদের ইয়ে হয়ে যায়, তখন হলো গিয়ে মানে উই আর হুম টকিং অ্যাবাউট কান্ট্রি যেখানে পয়নিফিকেশন ব্যবস্থা নাই। মানে হুম আপনি হুম হুম বুর্জ আল খালিফার জাস্ট ঝকঝকে তকতকে মানে চিকচিকতা দেখতেছেন। বাট হলো গিয়ে আপনি রিয়ালাইজ করতেছেন না যে প্রতিদিন মানে ট্রাকস আফটার ট্রাকস এটা থেকে পয় নিষ্কাশন মানে বর্জ্য নিয়ে বাইরে হইতেছে।
তো হুম, হুম, হুম। আমরা জাস্ট লিগা ওই পিকচারটা দেখি। তো ক্লাউড সিডিং যদি দুবাই বা ইউএই যদি ইউজ করে থাকে, তাদের যখন ওদিকে এক্সট্রিম হিট ওয়েভের সময় যায়, তখন ওদিকে তারা ক্লাউড সিডিং করে ইফ দেয়ার ইজ ভিজিবল ক্লাউডস। তাহলে ওদিকে হুম। ওইটা মানে পসিবিলিটি, রেইনের পসিবিলিটিটা বাড়ায় দেয়। আর যদি একদম মেঘমুক্ত আকাশ থাকে, ক্লাউড সিডিং ইজ লাইক দ্যাট। মানে আসলে মানে মানুষজন মনে করে যে কিসে মানে বীজ-টিজ ছড়ায় দেয়, ওখান থেকে বৃষ্টি করে। না, ইটস কমপ্লিকেটেড দেন দ্যাট। বাট কোনো ক্লাউড বা ইয়ে না থাকলে আমি জানি যে ক্লাউড সিডিং হয় না, মানে করে না। আর যদি ভিজিবল কিছু ক্লাউড থাকে, ওইটা জাস্ট ইয়াটা বাড়ায় দেয়। বৃষ্টির হওয়ার পসিবিলিটিটা বাড়ায় বৃষ্টি দেয়। হওয়ার যে পসিবিলিটিটা, ওটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটনার মাধ্যমে। হ্যাঁ। হ্যাঁ, এক্সাক্টলি। এখন আপনার চোখে ওই আর্টিকেলটা আসছে, আমার চোখে ওই আর্টিকেলটা আসছে। তো আমার কাছে অলরেডি মানুষজন যেহেতু মানে একটা মেয়ে I don't know, তার আমার কাছে খারাপ কি লাগছে জানেন? মেয়েটাকে এভাবে টার্গেট করা হইছে, তার হলে গিয়ে তার ব্যক্তিগত লাইফস্টাইলের জিনিসপত্র নিয়েও মানুষজন পোস্ট করা শুরু করছিল। আ হুম, হুম, হুম। এটা এটা আমি দেখেছি। তো এই এগুলো হলে এই গিয়ে একটা সিক ঘটনাটা। সিক অ্যাপ্রোচ। কি বলে জানে খুবই আমি গালি দিয়ে ইউজ করতে পারবো, মানে বাট এটা একজন মানুষকে আমি পছন্দ হ্যাঁ, নাও করতে পারি বা তার কথা আমার না পছন্দ হইতে হ্যাঁ। পারে। কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে আমার কাদা ছোড়াছুড়ি করতে হবে। এক্সাক্টলি। তো সে যে ইউনিভার্সিটি থেকে পাস করছে স্যার, আমি তো দেখছি। তো মানে কয়জন ওখান থেকে আবার ফেরত এসে আবার বাংলাদেশে কাজ করে। মানে I'm not gonna praise her, I'm not gonna criticize her. She is doing what she is doing. ওকে? হুম, হুম। মানে তার কোনো এটা দায়িত্ব নাই। এনিওয়েজ, তো ওইটা যেমন ভাইরাল হয়েছে, তো যেহেতু ক্লাউড সিডিং এর ওই আর্টিকেল গুলাও আমাদের চোখের মধ্যে আসছে যে এবার যখন জুন-টুনে যখন এক্সেসিভ ইয়াতে বন্যা হবে, সব দেশে কিন্তু এবার সিরিয়াস বন্যা। ব্রাজিলে সিরিয়াস বন্যা বন্যা হইতেছে। হচ্ছে। হুম। রাশিয়াতে সিরিয়াস বন্যা হচ্ছে, যেটা রাশিয়ার সাইবেরিয়াতে এরকম বন্যা মিডল ইস্টে কখনোই তো হয়নি। আমরা দেখলাম বেশ কয়েকটা। হ্যাঁ, মিডল ইস্টের প্রবলেমটা হচ্ছে গিয়ে কি দে ওয়ার নেভার রেডি ফর ফ্ল্যাশ ফ্লাড। ওকে? প্রিপেয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ। তোমার হ্যাঁ, মানে এটা এরকম যে বৃষ্টি হবে তাদের আইডিয়াই নেই। বুঝছেন? মেন্টালি আপনি আইডিয়া নাই বা হচ্ছে আমি যদি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আমি এখানে হ্যাঁ, হ্যাঁ, একটু আপনি জাস্ট বলুন। ছোট শর্ট করে এড করি যে হুম, আমরা যখন আ এই ধরনের ড্রেনেজ সিস্টেম বা অনেক কিছু ডিজাইন করি, লার্জ ইনফ্রাস্ট্রাকচার ইউজুয়ালি আমরা হচ্ছে কনসিডার করি যে এইটা তার সার্ভিস লাইফে 1 in 100 ইয়ার ইভেন্টস, এটা একবার ঘটতে পারে। মানে যে ঘটনাগুলা মনে করো যে 1 in 100 ইয়ার্স ইভেন্ট হচ্ছে বেসিক্যালি যেটা ১০০ বছরে একবার হয়। মনে করো তোমার একটা, আমাদের ঢাকার কথাই বলি। ঢাকায় যে বন্যা হয় বিভিন্ন সময়, সেগুলোর ডেটাগুলা হচ্ছে এনালাইসিস করে বের করা হয় যে আচ্ছা ১০০ বছরে একবার সর্বোচ্চ কতটুকু বন্যা হওয়ার পসিবিলিটি আছে। তো এটাকে হচ্ছে ১০০ বছরে হুম, একবারের ইভেন্ট বলা হয়। তো তুমি যখন এই 100 ইয়ার হুম, ইভেন্টস এর জন্য সবকিছু ডিজাইন করতে যাবা, এটা অনেক, অনেক এক্সপেনসিভ হয়ে যায়। তো এইজন্য তুমি লার্জ স্ট্রাকচার, মনে করো যে তুমি পদ্মা সেতু বানাচ্ছ, তুমি ওইখানে কনসিডার করবা। তুমি এছাড়া আরো অন্যান্য অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে এগুলো কনসিডার করবা। বাট এই ড্রেনেজে তুমি রেগুলারলি সব রাস্তার, সব বাসার ড্রেনেজ সিস্টেম তুমি ১০০ বছরের জন্য ডিজাইন করে রাখবা, এটা একটা ফিজিবল কোনো অপশন না। তো এই জন্যই যেটা বলা যায় প্রিপেয়ার ছিল না, এটা আসলে প্রিপেয়ার থাকা সম্ভব না সবসময়। হুম, আমি যেটা ইয়াতে মানে আমি আপনার কন্ট্রাডিক্ট করছি না। মানে 100 ইয়ার এই যে দেখুন ইন্স্যুরেন্সের যে বিজনেসটা ইউএসএ তে চলে, সেটা কিন্তু অনেক সময় কিন্তু 100 ইয়ার ফ্লাডের উপর মানে আপনি কোন জোনে আছেন, ওই জোনে কিন্তু হুম, হুম, ডেটা শো হুম, হুম। করে যে হ্যাঁ, তো ওইভাবে হলে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অ্যাডজাস্ট করে। ধরেন হলে গিয়ে আপনি হুম, একটু হুম, হুম। ইয়েতে থাকেন, ফ্লোরিডাতে একটু কোস্টাল এরিয়াতে থাকেন, আপনার রেট আমার একটু ইয়ে থেকে আমার থেকে বেশি হতে পারে, যে একটু বেশি হ্যাঁ, দূরে যে বন্যা প্রবণ এলাকায় নাই তার চাইতে হ্যাঁ, বেশি হ্যাঁ, হবে। হুম। হ্যাঁ। তো ওইটা হইতে পারে। তো বাট রিসেন্ট ইভেন্টে দেখা গেছে কি মানে 100 ইয়ার ফ্লাডের ডেটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কারণ দেখা গেছে কি মানে অ্যাকচুয়ালি এই যে রিসেন্টলি যে ফ্লোরিডাতে বেশ কয়েকটা ইয়া হইছে, সাইক্লোন-টাইক্লোন হইছে। প্রত্যেক বছরের মানে বেশ কয়েকটা হয়। তো ইন্স্যুরেন্স কোম্পানি আর ওইগুলা ফলো করছে না। ইন্স্যুরেন্স কোম্পানি ওইভাবেই ইয়ে করে দিছে। হ্যাঁ। ১০০ বছরের ঘটনা যেটা বললা যে হুম, হচ্ছে না বা মিলছে না, এটার কারণ আছে। কারণ এখন যেহেতু আরো এক্সট্রিম ঘটনা এক্সট্রিম ঘটতেছে। গুলো ওইটাই সো বলতেছি যে হলো গিয়ে তারা নেক্সট হলো টাইম গিয়ে যখন হচ্ছে এই ধরনের ঘটনা, আবার যখন এই ধরনের হুম, ক্যালকুলেশন করা হচ্ছে, মনে করো যে হুম, এভরি এই সব ক্যালকুলেশন বা এই নাম্বারগুলো হচ্ছে আপডেট হবে। যে তুমি যখন দেখতেছো যে আগে যেটা ১০০ বছরে একবার হওয়ার সম্ভাবনা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন সেটা ১০০ বছরে ২ বার ৩ বার হয়ে যাচ্ছে। তখন তো আর ওটা 1 in a 100 ইয়ার ইভেন্টস থাকছে না। তখন তোমার ১০০ আচ্ছা, বছরের যে ঘটনা একবার হইতে পারে, ওটা আরো বেড়ে যাবে। আরো আরো লার্জ স্কেলে কনসিডার করা হবে ইন ফিউচার আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে বেসিক্যালি
মানে ডেটাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ওই ইয়াতেই চলে যাচ্ছে। ডেটাটা চেঞ্জ হইতেছে কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্যই। তো আমি যেমন আবার আরেকটা কথা, ক্লাউড সিডিং এর আগে যেটা আপনি পানি ছিটানোর কথা বললেন, পানি ছিটানোর যেটা অ্যাকচুয়ালি ইয়া হবে, কি বলে, হিউমিডিটি বেড়ে যাচ্ছে আরো, হিউমিডিটি বেড়ে যাচ্ছে। এবং ইটস নট তোমার নট ঘাম অনলি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মানে এটা টেম্পোরারি সলিউশন সামারের জন্য হচ্ছে, বাট ডাউন দ্য লাইন যখন হেমন্ত বা শীতকাল আসে, তখন দেখা যাইতেছে যে অ্যাকচুয়ালি ইয়ার কন্টেন্টটা বেশি, মানে ফাইন পিএম পার্টিকেল। পিএম 2.5, পিএম 10, এরকম আরো হ্যাঁ, কিছু হ্যাঁ, ক্যাটাগরি আছে। ওটা অ্যাকচুয়ালি আহ, ওই সব এটা কিছু হচ্ছে মিলে। বাতাসে তোমার কি পরিমাণ কি বলে ধূলিকণা আছে সেটা হুম, বের করার দুইটা, আমি অডিয়েন্সদের জন্য বললাম আর কি, যে PM 2.5 এবং PM 10 বেসিক্যালি হচ্ছে ধূলিকণার মেজারমেন্ট, যেটা হচ্ছে হ্যাঁ, বাতাসে কি আচ্ছা, পরিমাণ ধুলাবালি আছে এটা দিয়ে বের করা যায়। বেশ শীতকালে হচ্ছে এটা অনেক অনেক বেড়ে যায় অনেক অনেক বেড়ে যাবে, অন্যান্য কারণ সিজন। আমি বলতেছি আমার পয়েন্টটা হলো গিয়ে যে মানুষের রেসপন্স, বুঝছেন? মানুষের যে রেসপন্স, এই যে দেখেন বন্যা যখন শুরু হবে, যে এই হোক্স গুলার ব্যাপারে পড়ছে, যে ক্লাউড সিডিং এর হোক্সটা, তো তো বন্যা যখন শুরু হবে, তখন অটোমেটিকলি মানুষজন ব্লেম করা শুরু করবে যে গভর্নমেন্ট এরকম কোনো কাজ করছে দেখে বন্যা হইতাছে। আমাদের ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে বা গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে আমার মনে হয় না যে উই শুড বি ডুইং টেম্পোরারি সলিউশন অ্যান্ড ব্লেম গেম। এখন নারকেল গাছের দেখি যে পানি নেই, নারকেল গাছে পানি নেই, এটার রিজন অনেক কিছুই হইতে পারে। বাংলাদেশের মানুষজন অলরেডি, গ্রামে গ্রামে মানুষজন এটা বলা শুরু করছে যে 5G টেকনোলজির জন্য নারকেল গাছে পানি নেই। হুম, হুম, এর ফলে যেটা হয় আর কি, যে তুমি আসল প্রবলেমটা হচ্ছে তখন ইগনোর হয়ে যাচ্ছে, বা আসল প্রবলেমটা নিয়ে কাজ হচ্ছে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিছু ফ্যাক্টরে রেদার দেন প্লেইং দ্য ব্লেম গেম, আমাদের মনে হয় মানে কিছু জিনিসের লোকে অন্যভাবে অ্যাপ্রোচ নেওয়া উচিত। যে মানে এখন ফেস করতেছি, মানে হাউ ডিড উই কাম হেয়ার, এভাবে এখানে কিভাবে আসছি? আমাদের সমাজে অন্য অন্য রেসপন্স দেখি, যখন তুমি যেহেতু ক্লাইমেট চেঞ্জের রেসপন্স নিয়ে আমরা কিছুটা কথা বলতেছি, যদি এটা অবজারভেশনাল, নট লাইক যে হচ্ছে আমরা একেবারে সাইন্টিফিক সলিউশন কি বা প্রবলেম কি, এটা আমরা ইয়ে করতেছি না, আমরা অবজারভেশন কি দেখতেছি, মানুষজনের কিভাবে অ্যাপ্রোচ নিচ্ছে সেটার কথা বলতেছি। তো আমাদের যে অন্য অন্য রেসপন্স গুলা দেখি আমরা, যেমন ফায়ার কথা, বা ইয়ে তুমি বিল্ডিং এর কথা বললা, বিল্ডিং এর ক্ষেত্রে বা নৌকা ডুবি বা লঞ্চ ডুবি, তারপর হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট, এরকম, বা ভূমিকম্প, এরকম অনেক কিছুতেই তো আমরা একই ধরনের রেসপন্স দেখি। তো ক্লাইমেট চেঞ্জের রেসপন্স এটা তো খুব একটা আলাদা হওয়ার কথা বলে মনে হয় না আমার কাছে মনে হয় যে সব সব একই ক্যাটাগরিতেই পড়ে। যে অন্য অন্য তো মানে একজন লোক যদি হচ্ছে সে আহ, একটা ঘটনাতে যেভাবে রিয়াক্ট করতেছে, আমরা একটা না অনেকগুলো ঘটনাতে দেখতেছি যে সে যেভাবে রিয়াক্ট করে, তো নতুন আরেকটা ঘটনা আসলে সে তো ওইটাতে একইভাবেই রিয়াক্ট করবে, কারণ সে তো একই ব্যক্তি, একই চিন্তা চেতনা, একইভাবে সমাজের লোক, একই দেশের লোক। তো আমাদের ওই এই সবগুলো প্রবলেমে দেখো যে মিল আছে না অনেকটা, আহ, যে ফায়ার রেসপন্স বা ভূমিকম্পের রেসপন্স বা বন্যার রেসপন্স, এর সাথে ক্লাইমেট চেঞ্জের রেসপন্স, সবই অনেকটা হযবরল, অনেকটা অগোছালো, অনেকটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যানিং রাদার দেন লুকিং অ্যাট বিগ পিকচার, বা লং টার্ম সলিউশন, বা লং টার্ম সলিউশনে করতে গেলেও সেটা হচ্ছে খুবই ছেঁড়া বেড়া করে কাজ করা হচ্ছে, প্রপার সলিউশন রাদার দেন প্রপার সলিউশন, যেটাতে হচ্ছে টাকা বেশি হবে, পাওয়া যাবে, এই ধরনের কাজে যাওয়া হচ্ছে। তো তোমার কাছে কি মনে হয় যে আসলে আমরা তো, আমি যেটা বলতে চাইলাম যে সবগুলা রেসপন্স তো একই ধরনেরই, ক্লাইমেট চেঞ্জ ইজ নো ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের একটা জিনিসটা হচ্ছে গিয়ে কি, কোনো অ্যাক্সিডেন্ট বা ট্র্যাজেডির পর আমরা হই হুল্লোড় করে মানে নাইমা পড়ি, বুঝছেন? নাইমা পড়ি, ইয়ে করি। হুম হুম। তো আপনি গিয়ে দেখেন, মানে একটা কমন রেসপন্স হলে গিয়ে, একটা কমন রেসপন্স দেখেন যে গরম পড়ছে, গরম পড়ার পর কতজন মানুষ এসি কিনে, আর ভার্সেস হলে গিয়ে নর্মাল টাইমে মানুষজন এসি কিনে। শীতকালে কতজন হ্যাঁ, হ্যাঁ। তো এসি কিনে, আমি হ্যাঁ অবশ্যই এই মানুষ গরমকালে বেশি কিনে। হ্যাঁ, হ্যাঁ। তো তো আমি বলতেছি যেটা হলো গিয়ে, আমাদের এসব ব্যাপারে রেসপন্সটা হলে গিয়ে খুবই কমন রেসপন্স হয়ে গেছে। পানি বিলানো। হুম হুম, হুম। পানি বিলানোটা আমি ওইভাবে দেখতাম না। পানি বিলানোটা বা বন্যা হইলে তাদেরকে খাবার বিলানো, হ্যাঁ, আমাদের তারপরে সময় বন্যার সময় হ্যাঁ, খাবার বিলানো। বাট পানি বিলানো কিন্তু আমি আমি উম
দেশে দেখিনি। বাট এটাও একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। পানি বিলাইলে ভাইরাল হবে। তো তো এটা হচ্ছে হচ্ছে। সো আমার কথা হইতেছে কি, মানে এটাকে ওইভাবে দেখা যাবে। মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন, এটা মানে একজন রিকশাওয়ালা ভাই বা ওনারা কষ্ট করে ঘামায় ঘামায় করতেছে, ওইটা হলে গিয়া মানে আহ, ওইটা দেখা যে রেসপন্সটা নিব, ক্লাইমেট চেঞ্জ ইজ নট দ্যাট, বুঝছেন? একটা হুম হুম রেস্টুরেন্টে আগুন ধরে গেছে, পুরো বিল্ডিং এ আগুন ধরে গেছে, 40-50 জন মারা গেছে, দেন উই ক্যান চেঞ্জ দ্য বিল্ডিং কোড, যে একটাতে কত পরিমাণে থাকতে হবে, অথবা থাকলো যাতে কতগুলো সিলিন্ডার, মানে টিয়া ফায়ার এভিকুয়েশন ওইগুলো ভাবে চেঞ্জ করা যায়, বুঝছেন? সেগুলো অনেক নইলে কিছুই তো আছে, ওইটা হচ্ছে ওই যে আহ, হুম, কাজীর কিতাবে আছে আর কি। হ্যাঁ, তো এগুলো তো করতে তো আসি, অফকোর্স, মানে আমি বলতেছি হুম এটা হুম হুম এক্সিস্ট করে। বাট আমি যদি বলি যে হলে 2030-এর মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস যদি বেড়ে যায়, বাংলাদেশের হুম হুম ধান হবে না, আলু হবে না। মানে এটার রেসপন্স কি? এটা তো আর বিল্ডিং কোড দিয়ে সম্ভব হচ্ছে না। এটা তো আর গার্মেন্টস এর যে আমাদের একটা ট্র্যাজেডি হয়েছিল, ওইটার না। আর্থকুয়েক এর জন্য আমাদের সবসময় প্রিপেয়ার থাকতে হবে, এটা ঠিক। বাট আমি যদি হুম বলি হুম। যে আমাদের যেইভাবে যাইতেছে, ওইভাবে ডাউন দ্য লাইন, মানে 2030-এর দিকে দেশে কোনো হবে না। কোনো একটা মানে মেইন একটা স্টেপল ফুড হবে না। কারণ ওইটার জন্য যথেষ্ট পানি, বৃষ্টি বা যে তাপমাত্রাটা দরকার, মডারেট তাপমাত্রা, সেটা নাই। বুঝছেন? তো আচ্ছা আচ্ছা। এইটা আমরা কখন রিয়ালাইজ করব? এটা আমরা কখন রিয়ালাইজ করব যে হলে গিয়া না বেশি এটা কিন্তু আমি একটু তোমার সাথে হুম, ফর ইনফরমেশন, আমার এই মুহূর্তে নামটা মনে নেই, বাট বাংলাদেশ হুম, কিন্তু তোমার ক্লাইমেট পলিসি আছে কিন্তু, যে হাউ আই মিন সরকারি যে এখন সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করা হচ্ছে বা কতটুকু বাস্তবায়ন জানি না, বাস্তবায়নের কথা বলতেছি হচ্ছে সেটা জানি না, হুম। বাট আমি এটা শিওর যে বাংলাদেশের হচ্ছে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি আছে, লং টার্ম ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তো সবখানেই আছে, তাই না? মানে এই যে হুম হুম আমি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলাতে বলি, এখানেও হলে দেয়ার হেভিলি হেভিলি পেট্রোল, মানে গ্যাস পাওয়ার্ড ভেহিকল হলে তারা ডিপেন্ডেন্ট, বুঝছেন? হুম হুম তো আপনি যদি ২ টা কান্ট্রিতে যদি যান, সিঙ্গাপুর আর মালয়েশিয়ার কথা বলি। সিঙ্গাপুরে যেই গাড়িটার দাম ৳১৫,০০,০০০, সেই গাড়িটা মালয়েশিয়াতে হবে ৩ বা ৪,০০,০০০ টাকা। মানে ইট ডাজন্ট মেক এনি আচ্ছা সেন্স, আচ্ছা। জাস্ট ব্রিজের এপার ওপার। তো হুম 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 সিঙ্গাপুর স্টেপটা নিছে হলে গিয়ে দে স ইট কামিং। তাদের বিল্ডিং কোড বা দিয়ে যেভাবে তারা বিল্ডিং বানায় বা করে, তারা হলে গিয়ে যাতে এয়ার ফ্লো, মানে যে আম তারাও দে আর অলসো স্ট্রাগলিং উইথ দ্য রিসেন্ট চেঞ্জ ইন দ্য হিট ওয়েভ। মানে এখানে হিট ওয়েভ ওখানে, মানে তারা যেভাবে বিল্ডিং গুলো বানাইতেছে, দে ট্রাই টু এনশিওর দ্যাট মানে এয়ার ফ্লো থাকে, বাতাস নরমালি যাতে ফ্লো করতে পারে, যাতে শহরের কমে যায়। মানে হিটটা, মানে হিট হিট বেশি, বিল্ডিং হলে বেশি হিট হবে, এরকম টাইপের তো এটা একটা। আর গাড়ির কস্ট অফ, মানে মেইনটেনিং কার তারা হলে গিয়ে বাড়ায় দিছে। এট দ্য সেম টাইম তারা সলিউশন হিসেবে ম্যাস ট্রানজিট সিস্টেম এইগুলা বের করছে। হুম বাট হুম। এই পাশের কান্ট্রি মালয়েশিয়া, ওখানে যদি দেখেন যে হলে গিয়ে ওখানে তেল মনে হয় 40-45 টাকায় লিটারে তেল পাওয়া যায়, বুঝছেন? সবাই গাড়ি হুম চালাচ্ছে হুম। অথবা মোটরসাইকেল চালাচ্ছে। তো আমি আচ্ছা। বলতেছি, আপনি যদি বাই টেক্সট বা দেখেন, ২টা দেশেরই ওদিকে আছে। অনেকগুলো আছে। বাট ইমপ্লিমেন্টেশন নাই। ইমপ্লিমেন্টেশন ম্যাটার করে। এখন আমি একটা কথা বলি যে, সেদিন একটা দেখি যে, আমি আমার মার সাথে কথা হচ্ছিল। তো আমার মা জিজ্ঞেস করতেছিল যে, "দুবাইয়ের যে এত খারাপ অবস্থা, এরা কি করবে?" আমি বলছি যে, "দুবাইয়ের এত আচ্ছা। খারাপ অবস্থা তারা ম্যানেজ করে ফেলাবে।" তারা হুম হুম হুম। তাদের তাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে যদি রেডি না হয়, তাদের রাস্তাঘাট বা যদি এভাবে রেডি না হয়, তারা ওইভাবে ম্যানেজ করবে। ম্যানেজ করে ফেলবে, তারা রেডি করে ফেলবে ইন ফিউ হ্যাঁ, ইয়ার্স, হয়তো ৫ বছর মেয়াদি প্ল্যান নিয়ে বা ১০ বছর ওই মেয়াদি যে প্ল্যান যেমন নিয়ে তারা দেখা যায় এগুলো চেঞ্জ করে এয়ারপোর্টই ফেলতেছে। সরায় ফেলাইতেছে। হুম হুম। এয়ারপোর্ট আপনি এই নিউজটা দেখছেন নাকি? তো আমি না যেটা না বুঝাইলাম বুঝতে যে, দেখিনি।
অ্যাজ আ ডেভেলপিং নেশন বাংলাদেশ, উই আর স্টিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমাদের জিডিপি অনেক হাই হলেও আমাদের পপুলেশন অনেক বেশি। আমি যেটা আমার মাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি, তারা যেভাবে মানুষজনের ইনভেস্টমেন্ট অ্যালাউ করতেছে, তারা মানুষজনের টাকা দিয়ে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে নিবে। হুম, বুঝছেন? এটা এখন অন্য সাইড দিকে চলে যাচ্ছে। কে টাকা নেয়, কে টাকা নেয় না। এই যে আমাদের একজন নায়কও রিসেন্টলি গোল্ডেন ভিসা পাইছে। গোল্ডেন ভিসা ইমপ্লিমেন্ট করা হইছেই পোস্ট কোভিড। তারা ঘুমায়ে দিছে, কারণ তারা একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিছে যে তারা টার্গেট সেট করে দিছে যে বাই 2024-25 আমাদের যে লস হইছে প্যান্ডেমিকের হুম, সময় ১-২ বছর, উই আর গোনা মেক আপ ফর ইট। আচ্ছা, ওইভাবে তারা সুযোগ করে দিছে ফরেন ইনভেস্টরদের। বাট আমাদের ওই ক্যাপাসিটি নেই। আমাদের ক্যাপাসিটি যদি বলি, মানে যদি ক্লাইমেট চেঞ্জ এরিয়া বলি, সবার মুখে আসবে বৃক্ষরোপণ, নদী খনন। নদী খনন করলে ডিপ হইলে পানি ইয়ে হয়ে যাবে, মাটি ভরাট করা। এটা কিন্তু না। এভরিথিং উই আর থিংকিং রাইট, মানে যাই আমরা সলিউশন হিসেবে চিন্তা করতেছি, এটা হলে গিয়ে আমাদের ইয়ে হয়ে যাইতেছে, বুঝছেন? হ্যাঁ, আপনার যদি আহ, যে ছেলেটা হলিগা সোশ্যাল মিডিয়াতে ইয়ে করতেছে, আমি আমি আই নো দিস ওয়ান গাই, তারাও হলিগা পানি বিলাইছে বিলাইছে হুম, তো তারাও হলিগা ২টা এসি কিনছে মিডিয়া ব্র্যান্ডের এবার, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো সে পানি বিলাইয়া যেই ইয়াটা করলো, হিংসটা আনলো, ভার্সেস ২টা মিডিয়া দিয়া, আমি মনে করি যে সে যদি পানি ১০ বছরও যদি না দেয়, পানি না দেয়, এই ইয়াটা ড্যামেজটা সে ইয়া করতে পারলে, মানে আমি বলতেছি কম্পেয়ার করতেছি, সে এই এক সিজনে এই এসিটা চালায় সে একটু ড্যামেজ করতেছে, বুঝছেন? পানি দেওয়ার পূর্ণ ইজ ইকুয়াল টু 1 সিজন অফ 2 এসি ইউসেজ। তো আমার পয়েন্ট এটাই। এটা আসলে অনেক ভ্যাস্ট একটা টপিক। আপনি আম তো আপনি যেমন দেখছেন যে হলো গিয়ে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধরনের রেসপন্স। আমাদেরকে আসলে এই ব্লেম গেমের থেকে বাইর হয়ে আসতে হবে, কারণ আমাদের কান্ট্রি ঝুঁকিপূর্ণ কান্ট্রি। বুঝছেন? আমাদের কান্ট্রি মানে ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ, শুধু ঝুঁকিপূর্ণ তা না, আমরা হচ্ছে একেবারে অতি টপের ঝুঁকিপূর্ণ। দিকে আছি যারা হুম, অনেক হুম, বেশি হুম। ক্ষতির সম্মুখীন হবে। মানুষ আছে। একেবারে যে নাই, যেমন তুমি রিসোর্সের কথা যেটা বললাম, আমি এখানে তাহলে একটা হুম, প্রসঙ্গ আসলে আচ্ছা। একটু অবতারণ করা দরকার, সেটা হচ্ছে আমাদের কিন্তু যে ক্লাইমেট চেঞ্জ বিভিন্ন, যখন ওই COP21 এর কথা বললা, এছাড়া যেমন আরো বেশ কিছু এই 220, ধরনের 220 সম্মেলন হয়েছে, হ্যাঁ, এনভায়রনমেন্ট, কার্বন নিঃসরণ, তারপরে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এইসব কিছু নিয়ে ওইসব জায়গাতে অনেক ধরনের ফান্ড অ্যালোকেট করা হয় বিভিন্ন কান্ট্রিকে দেওয়ার জন্য, স্পেশালি এই ধরনের আমাদের মতো যারা অতি ঝুঁকির সম্মুখীন। তো আমরা কিছু ফান্ড পাইছি, একেবারে যে পাইনি তা না, হয়তো আমরা যেটুকু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তার পুরোটা পাইনি, বা ভবিষ্যতে হয়তো আরো কিছু পাবো আস্তে আস্তে। তো এই আমি হচ্ছে রিসেন্টলি একটা টিআইবি, বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ব্যুরোর ওই যে বাংলাদেশ যে ব্রাঞ্চ, তাদের একটা রিপোর্ট দেখতেছিলাম, ওইখানে তারা দেখাচ্ছে যে এই ক্লাইমেট ফান্ড যেগুলো আসে, লাইক এনি আদার প্রজেক্ট অথবা অন্য প্রজেক্ট গুলোর মতো, এইখানেও হচ্ছে অনেক বড় ধরনের ছয় করা হয়েছে। এই টাকাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যেসব কাজে ব্যয় হওয়ার কথা, তার অর্ধেক হয়তো প্রপারলি ব্যয় করা হয়েছে, বাকি অর্ধেক হয়তো এমন কাজে খরচ করা হয়েছে যেটা লং টার্মে সাস্টেনেবল কোনো হেল্প করবে না বা কোনো কাজে আসবে না। তো বেসিক্যালি এটা ওই ফান্ডের কথা আসে বললাম আর কি, রিসোর্স যেটুকু আছে সেটাও আমরা প্রপারলি ইউটিলাইজ করতেছি না। আমরা হচ্ছে অন্য সবকিছুর মতোই, এটা একটা অনেক সিরিয়াস একটা ব্যাপার। এখন হয়তো বুঝতে পারতেছি না, বাট অলরেডি হালকা হালকা বোঝা শুরু করছি আমরা, আর ভবিষ্যতে আরো সিরিয়াস হবে। তো এটা নিয়েও তুমি বারবার যে কথাটা বলছিলে আর কি, যে আমাদের সবকিছুর মতো এইটাতে সিমিলার অ্যাপ্রোচ, আমরা একইভাবেই করে যাচ্ছি। তো এটা কাজে আসছে না আর কি, কাজে কাজে যতটুকু আসার কথা বা যতটুকু তোমার যে সীমিত সম্পদ আছে সেটা নিয়ে তুমি যতটুকু কাজ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে না। তো এইখানে আবার আমি আরেকটা জাস্ট বলি যে আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের সবকিছুতেই ওই তখন যেটা বলতেছিলাম, যে অন্য বিষয়গুলোতে আমাদের যে ধরনের রেসপন্স, ওয়াই ক্লাইমেট চেঞ্জ উড বি এনি ডিফারেন্ট, ক্লাইমেট চেঞ্জ বা আলাদা হবে কেন, আমরা
সবকিছুতে যেভাবে আগাইছি, ক্লাইমেট চেঞ্জ ওইভাবে আগায় গেছি, একই অ্যাপ্রোচ একইভাবেই দেখতেছি, সিমিলার ওয়েতে, কোনো পার্থক্য নাই। এবং এটা তোমাকে যাই না লং টার্মে আমরা দেখবো আস্তে আস্তে আরো আরো পরিস্থিতি খারাপ হয়, আরো আস্তে দেখবো আস্তে হয়তো। এটা দেখতে হবে না, এটা হলে গিয়ে যেগুলো কান্ট্রি গুলো ইয়ে করতেছে মানে বুঝতেছি আমি আমাদের আহ, আমি তো আর ইয়া হিসাবে নিব না, আমি সিঙ্গাপুরকে আমার ইয়ে হিসাবে নিব না, তো এক্সাম্পল বা আমার ইয়ে হিসাবে নিব না। তারা হলে গিয়ে অনেকেই খাদ্যাভাব বা ওয়াটার শর্টেজ, ফ্রেশ ওয়াটার শর্টেজ, এইগুলো অনেক কিছুই ফেস করতেছে, বুঝছেন? হুম তো হুম তাদের অনেকেরই হলে গিয়ে যাদের এয়ার কোয়ালিটি অনেক খারাপ, একুয়ারিনেস অনেক হাই, তাদের হলে গিয়ে অনেকজনেরই সমস্যা ফেস করতেছে। ইটস অলরেডি হ্যাপেনিং, বুঝছেন? হুম ইটস অলরেডি হ্যাপেনিং। আমি যেটা দেখতেছি না সেটা তো মানে আমি যেটা ফেস করতেছি না ওইটা তো ইয়ে বলা যায় না। তো আর আপনি যেটা ফান্ড অ্যালোকেশনের কথা বললেন যে এখানে যে ৬-৯ হবে, এইটা হবেই, বুঝছেন? রিসোর্সের কথাটা ৬-৯ হবে, এটা তো আর আমরা তো আর মানে ইয়েটা চেঞ্জ করা যাবে না। এটা তো আর আমি মিসহ্যান্ডলিং অফ ফান্ড, একটা রাস্তা বানাইতে গেলে মিসহ্যান্ডলিং অফ ফান্ড এটা যেকোনো কান্ট্রিতেই হইতে পারে, বুঝছেন? তো হুম হুম। আমার কথা হচ্ছে গিয়ে অ্যাজ আ পারসন আমি কি করতে পারি, বুঝছেন? দ্যাটস হোয়াট আই এম সেইং। না, এখানে আমি ওই যে পার্সোনাল লেভেলে যদি আসো, আমি মনে হয় যে এই হুম, ইনফরমেশনটুকু আমাদের অবশ্যই আজকের এপিসোডে, যেহেতু আমরা গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বললাম, যে আমরা শুধু রেসপন্সটুকুই ইয়ে করতে, রেসপন্সের সাইডটাই দেখতেছি, বা রেসপন্স আমাদের কি রেসপন্স হইতে পারে এই কথাগুলো বলার চেষ্টা করছি। বাট সাথে এটা স্বীকার করে নিতে হবে যে এখনকার যে ক্লাইমেট চেঞ্জের বর্তমান সিচুয়েশন গ্লোবালি, এটার জন্য কারা দায়ী, এইটা আমার মনে হয় যে অ্যাটলিস্ট একটু হলেও রেফার করা উচিত আমাদের, যে most developed countries are hugely responsible for this whole situation. So এটা আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সদের জানানোর জন্য, অডিয়েন্সরা যদি অলরেডি জানে, বাট আমার কাছে মনে হয় যেটা ইনকমপ্লিট থাকতো না বললে, যে আমরা হচ্ছে এটাই। আমাদের যেহেতু বাংলাদেশি হিসাবে আমরা জাস্ট ক্রিটিসাইজিং, অথবা হচ্ছে আমাদের বাংলাদেশি অ্যাপ্রোচটা নিয়ে কথা বলছি। হুম, বাট গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ইজ আ ভেরি ভেরি ভাস্ট দেন এটাই। হচ্ছে আমরা আমি এটা what we can discuss কখনোই in this episode. শুধু বাংলাদেশকে আমি ব্লেম করব না। কারণ হলো গিয়া তারা তাদের পরিবেশকে মানে আমি ইয়ে কান্ট্রি কথা বলতেছি, ডেভেলপ নেশনস এর কথা বলতেছি। তারা তাদের কান্ট্রি পরিষ্কার রাখার জন্য হলো গিয়ে টেসলা চালাচ্ছে, ইয়ে করতেছে। টেসলা কোথায় প্রোডাকশন হইতেছে? টেসলার ব্যাটারি-ট্যাটারি আসতেছে হলো গিয়ে কঙ্গো থিকা। one of the worst হুম place হুম on earth মানে তো আমি মানে এইভাবে তো আর বলা যাবে না। তো এটার অ্যাকচুয়ালি এটাকে বলে যে গ্রিন ইম্পেরিয়ালিজম, ইটস আ পার্ট অফ আচ্ছা নিও আচ্ছা লিবারালিজম এর ইয়া। তো তারা বলে যে হলো গিয়া যে তোমরা তোমাদের প্রোডাকশন-ট্রোডাকশন সবকিছু আমাদের কাছে দিয়া আমরা হলো গিয়ে ওইখানে আমরা এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। আমাদের তো চলতে হবে, তাই না? হুম হুম তো এটা ওয়ান অফ দ্য ফেমাস এক্সাম্পল ছিল হলে গিয়ে মাহাথির মোহাম্মদ যখন লেট 90s এর দিকে উনি হলে গিয়ে ব্লেম করছিল যে পাম অয়েল তো ইয়ে করলে হবে না, পাম অয়েলদের যে ফরেস্ট বার্ন হয় ইয়া হয়, এটা তো বন্ধ করে দিলে হবে না, আমাদের তো একটা আমাদের নিজেদের চলার জন্য লাইভলিহুডের জন্য এটা দরকার, বুঝছেন? তো আচ্ছা তো ওইটাই আমি বলতেছি যে আমরাও ওইভাবে যদি সলিউশন হিসাবে যদি মনে করি যে বাংলাদেশ যদি পুরোপুরিভাবে সোলার করে ফেলাই, বাংলাদেশ যদি টেসলা গাড়ি দিয়ে ভরায় ফেলাই, দ্যাটস নট আ সলিউশন ফর আস। মানে এটা হুম থেকে হুম হুম। আমাদের 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 90% পপুলেশন বেনিফিটেড হবে না। তো আমাদের হুম হুম। অ্যাপ্রোচটা শুড বি ডিফারেন্ট দেন আদার্স, বুঝছেন? হ্যাঁ, এটা অবশ্যই যে তোমার প্রত্যেকটা রিজিয়নের অ্যাপ্রোচ তো লোকালি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডেভেলপ হতে হবে, মানে যে লোকাল যে সিচুয়েশন সেটাকে কিভাবে ট্যাকেল দেওয়া যায়। এক্সাক্টলি, এক্সাক্টলি। ওই যে যেমন সিঙ্গাপুরের আর মালয়েশিয়ার যেটা কম্পারিজন করতেছিলাম, তো ওইটাও বোঝানো যায় যে সিঙ্গাপুর হলে গিয়ে এন্টায়ারলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, বাট তারা ম্যানুফ্যাকচারিং দিয়েছে অন্যান্য কান্ট্রিকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনার কতটুকু কার্বন এমিশন হয়, আর আপনি ম্যানুফ্যাকচারিং আপনি যদি চিপসের রিসার্চ এন্ড ডেভেলপ চিপ বানায়, কোয়ালকম যদি আপনি হলে গিয়ে আপনার বাসার মধ্যে রাখেন, ফ্যাক্টরি দিয়ে দেন সেই চিটাগংয়ে, তাহলে গিয়ে তো আপনি তো আর কার্বন এমিশন তো এভাবে কম্পেয়ার করলে হবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আসলে রিয়ালাইজ করা উচিত যে হলে গিয়ে সবকিছু আসলে গভর্নমেন্টের হাতে না, বুঝছেন?
আমাদের হাতে হুম অনেক কন্ট্রোল আছে। আর আরেকটা জিনিস ভুলে গেলে হবে না। অ্যাজ আ ওয়ার্ল্ড অ্যাজ আ ওয়ার্ল্ড আমরা সবাই একটা ওয়ার্ল্ডেই থাকি। আমেরিকা অন্য দেশে না, বাংলাদেশ অন্য দেশে না। ইফ ইউ ক্যান হ্যাভ দ্য সরি, ক্যাপাসিটি তুমি বলতে চাচ্ছ আমেরিকা অন্য কোনো গ্রহে অন্য না? অন্য অন্য কোনো গ্রহতে না। সরি। সো অন্য হ্যাঁ, অন্য কোনো গ্রহতে না, বাংলাদেশ অন্য কোনো গ্রহতে না। তো the end of the day we live in the same planet. আপনার যদি ক্যাপাসিটি থাকে যে বাংলাদেশে গরম পড়ছে, আপনি মেলবোর্নে চলে যাচ্ছেন, টরন্টোতে চলে যাচ্ছেন। বাট মানুষজনের এটাতে ইয়াতে থাকতে দিস নট আ সলিউশন। বুঝছেন? তো ওইটাই হুম বলতেছি যে হুম, হুম। লং টার্মে আমাদেরকেও অনেক কিছুই চেঞ্জ আনতে হবে। এটা হিট অফিসের অবশ্যই দিয়া হবে না। অবশ্যই একমত। বা হিট অফিসার থাকলেও হিট অফিসারকে গ্রাম ব্লেম করার সেটাই, মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ তুমি কমায় ফেলতে পারবা না। সেটাই। আর তোমাকে ওই ক্লাইমেট চেঞ্জ কমানোর জন্য বা সেটা মিটিগেশন বলো বা সেটার সাথে প্রিপেয়ারনেস, তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করছো, হ্যাঁ, এটা আরো অনেক কিছু ইনভলভ। তো এক্সাক্টলি। আজকে এপিসোডের সামারি যদি আমি ছোট করে এক অল্প কথা বলি আর কি, যে আমরা বেসিক্যালি একটু আগে বলছিলাম অলরেডি এটা, যে আমাদের গোল বা পডকাস্টের টপিকসটা ছিল এরকম যে আমরা কি রেসপন্স, সেই রেসপন্স গুলা অবজার্ভ বা সেটা নিয়ে একটু কাটাছেড়া করার চেষ্টা করলাম আর কি। নট লাইক যে হচ্ছে আমরা আমাদের পডকাস্ট এপিসোডে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সলিউশন দিচ্ছি বা গ্লোবাল ওয়ার্মিং কি কারণে হচ্ছে, আমরা ওইসব সায়েন্টিফিক ব্যাপারগুলোতে আর ডিটেলস যাই নাই। কারণ আমরা যেহেতু আমাদের পডকাস্টের মেইন ইয়েটা যে ফোকাস ইউজুয়ালি আমরা করার চেষ্টা করি অবজারভেশন বেসড, কি অবজার্ভ করতেছি বিভিন্ন ঘটনাতে। তো ওই প্রেক্ষিতেই আজকে আমাদের এই আলোচনাটা আমরা করলাম যে আমাদের যে রিসেন্ট হিট ওয়েভ গেল বাংলাদেশের উপর দিয়ে, সেটা নিয়ে মানুষের যে রেসপন্স এবং মানুষ এটা কিভাবে, মানুষ বা ইনস্টিটিউশন তারা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করলেন। তো এর মধ্যে কিছু ভুল ত্রুটি, ভালো দিক, খারাপ দিক সবই তুলে ধরার চেষ্টা করলাম আর কি। আমরা, আমার কাছে মনে হয় এটা, তো কেউ যদি আশা করেন যে হচ্ছে আমরা কেন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের সায়েন্টিফিক জিনিসগুলো নিয়ে কথা বললাম না, বেসিক্যালি এই কারণেই যে আমরা এক্সাক্টলি। যেহেতু জেনারেলাইজ একটা টপিক রাখার চেষ্টা করি যেন হচ্ছে সবার জন্য শুনতে বুঝতে ইজি হয়, বা পাশাপাশি হচ্ছে পডকাস্টের আমরা নামটা আছে যে অন্য দৃষ্টি। তো আমরা হচ্ছে ওই অবজারভেশন গুলাই তুলে ধরার চেষ্টা করি। মেবি এক্সাক্টলি। ইন ফিউচার ওয়েন উই হ্যাভ এক্সপার্টস উইথ আস, আমরা হচ্ছে তখন বা আহ, এই সব নিয়ে আরো সায়েন্টিফিক ডিটেলস আলোচনা করতে পারি বা করবো। এক্সাক্টলি। মানে যেটাতে আমাদের এক্সপার্টিস নাই ওইটাতে ইয়ে করতে পারবো না। মানে মতামত দেওয়া উচিত না, বাট যতটুকু বুঝি ওটা নিয়ে কথা বলা উচিত। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের পডকাস্টের ইন্ট্রোতেই বলা আছে যে আমরা চাই যে আপনারা আমাদের কথাগুলো শুনে যাতে আপনারাও চিন্তা করতে পারেন। আপনারা যাতে ইয়ে করতে পারেন, যে থিংক করতে পারেন হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট দিস। হ্যাঁ, আপনাদের হ্যাঁ, বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন একটা জিনিস নানান ভাবে দেখা যায় বা কিভাবে দেখা যায়, এটার সাথে পরিচয় করা দেওয়াই হচ্ছে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য বলতে পারি। রাইট। সো আমি আহমেদ, আমার সাথে ছিল মির্জা। আমরা অন্য দৃষ্টি পডকাস্ট থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি শোনার জন্য। থ্যাংক ইউ। হুম, ধন্যবাদ।